আরুষ আহাদ মিলে আটঘাট বেঁধে এসেছে ওমায়ের ঘরে। মূলত তারা ওমায়েরকে খোঁচাতে এসেছে। সকালে দুজনে জহুরি চোখে দেখে নিয়েছে ওমায়ের শান্তিকে নিয়ে বাড়ি ফিরেছে। আহাদ তো রসিয়ে রসিয়ে বলছে, বাবা কি প্রেম! বৃষ্টি ভেজা সকালে একাই ছাতার নিচে তুমি আর আমি চলবো বহুদূর পথ। আরুষ আফসোসের সুরে বলল, আজ কেউ নেই বলে রোমান্টিক ওয়েদারের পাশাপাশি হাতে হাত রাখে হাঁটা হলো না রে। অন্যেরটা দেখেই জীবন গেল। আহা কি দেখলাম, কি দেখলাম, কি দৃশ্য! চোখ জোড়া ধন্য হইয়া গেল। ওমায়ের শান্ত চোখে তাকিয়ে তপ্ত শ্বাস ছেড়ে বলল, দেখেছিস? পরিষ্কারভাবে দেখেছিস তো? আহাদ ফট করে বলল, কোনো সন্দেহ নেই, যা লাগছিল না। ওমায়ের ভাবলেশীনভাবে বলল, যাক, অন্তত সব পরিষ্কারভাবে দেখতে তো পেয়েছিস। আমি ভাবলাম তোদের চোখে না আবার বড়সড় কোনো রোগ লড়াই দেখা দিয়েছে। না, সব ঠিকঠাকই আছে, ডাক্তারের খরচাটা বেঁচে গেল। আরুষ বিরক্তি নিয়ে বলল, তাও ভালো, তোমাদের একটা গতি আছে। আর আমারটা দেখে না আছে বউ আর না আছে একটা প্রেমিকা। ওমায়ের সোজা সাপটা জিজ্ঞেস করে বসল। আলিশাকে পছন্দ করিস তুই? আরুষ ভূত দেখার মতো চমকে উঠে বলল, ভাই, সকাল সকাল কিছু খেয়ে টেয়ে নিয়েছিস নাকি তুই? ওই ডাকাত ছেমড়িরে আবার করবো পছন্দ? তার আগে আমি কচু খেতে গিয়া ঝুলমু। সকাল সকাল কি ভয়ানক কথা! শয়তান ঘুরতেছে ঘরের আশেপাশে। এই হাত ধোয়া পড়ো ভাই, ধোয়া পড়ে ফুরু দে। আউজুবিল্লাহ মিনাশ শয়তানির রাজিম। ওমায়ের চরম পর্যায়ে বিরক্ত হয়ে বলল, সিরিয়াস কথা জিজ্ঞেস করছি আমি। সত্যি সত্যি পছন্দ করিস না? ভেবেচিন্তে উত্তর করবি। অনুভূতি চিনতে সময় লাগলে সময় নিয়ে পরে আমাকে জানাতে পারিস। আরুষ আড়মোড়া ভেঙে বসে বলল, যা জীবনেও সম্ভব না তা তুই কইলি কি? আলিশা শুধুই আমার ফুফাতো বোন, আর কিছুই না। ছোট মানুষ দুষ্টুমি করে, আর কিছুই না। অবুঝ এখনো। ওরে দেখলে বিরক্ত ছাড়া আর কোনো কিছু ফিলিংস আসে না আমার। চলাফেরা করতে পারা একটা বড়সড় আপদ একটা মেয়ে। পছন্দ করতে হয় জেফারের মতো সুশীল ভদ্র সভ্য মেয়েকে, আলিশার মতো মেয়েকে নয়, বুঝেছিস? আহাদ চোখ পিটপিট করে বলল, জেফার, তোর সুস শেপ একই হোটেলে জব করিস তাই তো? ওমায়ের চুপ করে রইল কিছুক্ষণ, কপালে ভাঁজ পড়ল কয়েকটা। আরুষ আহাদের কথায় হেসে বলল, মেয়েটা বউ হিসেবে পারফেক্ট। আহাদ মুখ বাঁকিয়ে বলল, তাহলে প্রস্তাব দে, বিয়ে করেই ফেল। বলেছিস, সিদ্ধান্ত জানাবে বলল। ওমায়ের চুপচাপ শুনছে। সে যেন ভাইয়ের পোড়া কপাল এখনই বসে বসে স্বচক্ষে দেখে ফেলছে। ওমায়ের গম্ভীর কণ্ঠে বলল, বেশ ভালোই এগিয়েছিস দেখছি। তবে একটা টিপস দি, শুনবি? আহাদ থামানোর ভঙ্গিতে বলল, তুই যা বলবি তা তো শ্রোতার প্রতিকূলে যাবে, তা আমি আগেই বুঝে গেছি। কিছু বলিস না আর। আরুষ বলে উঠল। বল বল, আমি শুনতে চাই। ওমায়ের ঠোঁটের কোণে হাসি বজায় রেখে বলল, জেফারকে তুই ভালোবাসিস না, আর এটাই চিরন্তর সত্য। আমার কথা বিশ্বাস করতে হবে না তোকে। তুই সময় হলে টের পাবি, যখন তুই যাকে সত্যি সত্যি ভালোবাসিস সে মানুষটাকে তোর জীবন থেকে হারিয়ে যাবে, তুই সেদিন বুঝবি। আহাদ চোখ বড় বড় করে তাকিয়ে বলল, ছাতার কথা কইস না তো। আরুষ জেফারকে ভালো না বাসলে বিয়ের কথা অবধি যাবে কেন? তোর মজা করার স্বভাব গেল না ওমর। আরুষ বিরক্তি নিয়ে বলল, তোর সামনে দিয়ে নাচতে নাচতে যদি বিয়ে না করেছি তো দেখিস চ্যালেঞ্জ। তোর আগেই বিয়ে করে তোকে চাচা শুনিয়েই ছাড়বো। ওমায়ের চোখে মুখে গাম্ভীর্য ভাব ফুটিয়ে বলল, পথ অনেক সহজ ভাইজান, তবে বলে রাখছি, পরবর্তীতে আমার থেকে কোনো রকম আশা রাখিস না। তুই জেফারের ছবি আমাকে দে, আমি বড় মাকে নিজ দায়িত্বে দেখিয়ে দিব। বিয়ের খরচাপাতিও সব আমার, তুই পাত্রী রাজি কর। আহাত প্রেমে বেশ এগিয়ে, ওর থেকে টিপসও নিতে পারিস। এবার দুটোতে মানে কেটে পড় আমার ঘর থেকে।
আহাদ চোখ ছোট ছোট করে বলল। তুই কি মজা করলি ওমায়ের? ওমায়ের বালিশ ছুঁড়ে মেরে বলল। তোর কি মনে হয় বেশি কথা বলবি তো তোর বিয়েতে আগে বাগড়া দিব আমি? আমার সহজ সরল বোনগুলা তোদের মতো ফালতুদের কিভাবে ভালোবাসতে পারে সত্যি বিষয়টা বুঝতে পারি না আমি। আরুষ বলে উঠল। এই এই, এক মিনিট। বোনগুলা বলতে কি বোঝাতে চাইছিস? ও মায়ের প্রেম তো করে একা, ওলি আহাব সাহ। আর একজনকে? ওমায়ের উত্তর না দিয়ে শীষ বাজাতে বাজাতে ওয়াশরুমে চলে গেল। আহাদ বিরক্তি নিয়ে আরুষকে টানতে টানতে বের হলো ঘর থেকে। ওমায়ের বরাবরই একটা বিরক্তিকর ক্যারেক্টার। শুধু বন্ধু মানুষ বলে এটাকে সহ্য করতে হচ্ছে বাধ্য হয়ে। রুবিনা বেগম দাঁড়িয়ে আছে ছাদের একপাশে, তার সামনে জুবুথুবু হয়ে দাঁড়ানো সায়ন্তী। রুবিনা বেগম নিজের সফলতায় হাসলেন। এই যে মেয়েটা কত বোকা, তাকে কত ভয় পায়। নিজেই নিজের পিঠ চাপড়ে বাহবা দিলেন মনে মনে। রুবিনা বেগম হঠাৎ সায়ন্তীর কাঁধ সমান চুলগুলো টেনে ধরে বলল। আমার ভাইয়ের ছেলের সাথে ফষ্টি নষ্টি করতে লজ্জা করে না? ফকিন্নি হয়ে আমার মেজো ভাইয়ের একমাত্র পোলাটাকে হাত করতে চাস? তোরে তো আমি। সায়ন্তী বলে উঠল। ছাড়ুন আমায়, ছাড়ুন, আমার লাগছে আন্টি। ওমারের সাথে আমার কিচ্ছু নেই, উনি আমায় আনতে গিয়েছিলেন, তাই ওনার সাথে এসেছি। রুবিনা বেগম ঠাস করে চর বসালেন সায়ন্তীর গালে, চিবিয়ে চিবিয়ে বলল। আমার মুখে মুখে তর্ক করছিস? বেহায়া মেয়ে, শুনেছি তোর মাও নাকি তোর বাপকে ফুসলিয়ে ফাসলিয়ে বিয়ে করেছে। নিশ্চিত তোর মায়ের চরিত্রের দোষ ছিল। দেখতে তো গায়ের রং চাপা। ওই মহিলাকে কোন বেটা ভালোবাসতে যাইব? কোনো আকাম কুকাম করছিল মনে হয়, তাই তো তোর বাপ বিয়া করলো, পরে ঘর ছাড়া হইল। সায়ন্তী হাত মুষ্টিবদ্ধ করে হজম করলো কথাগুলো, আর কিছু বলতে দিল না রুবিনা বেগমকে। সেখান থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। এতে যেন রুবিনা বেগম আরও ক্ষুব্ধ হলেন। মেয়েটার তেজ দেখি এখনও কমে নাই। আচ্ছা মতো শিক্ষা দিতে হবে একটা। মাটির চুলায় রান্নাঘরটা রান্না করা শেষ করে তিন জাতে মিলে সব কিছু গুছিয়ে গেলেন গোসল সারতে। মেহনাজকে পাঠিয়ে দিয়েছে আরও আগে। মেয়েটা সবসময় আগ বাড়িয়ে কাজ করতে আসে, বয়সী বা কতটুকু। কাজের লোক আছেন, শাশুড়িরা এখনও করতে পারছে। এখন ওর এসব না করলেও হবে, পরবর্তীতে না হয় করলো। মেয়েটার বাবা মা নেই, আদর ভালোবাসা যে কপালে জোটেনি তা তারা বেশ বুঝেছেন। বিয়ে করে মেয়েটা আসার পর থেকে অল্পতেই কত খুশি হয়ে যায়। আজিজ মির্জা নাতির জন্য সোনার টুকরোই যে বেছে এনেছেন তাতে কারো সন্দেহ নেই। ছেলেটা সত্যি ভাগ্যবান, তাই তো মেহনাজের মতো জীবনসঙ্গী পেয়েছে। এবার একটা নাতি নাতনি এসে তাদের ঘরটা আলোকিত করলেই হয়। পার্টি অফিসে নাকি কী নিয়ে ঝামেলা চলছে। কয়েক মাস পরই আবার নির্বাচন। শত্রুপক্ষের মানুষজন যেন পাগলা কুকুরের মতো মরিয়া হয়ে উঠেছে। দলের ছেলেদের প্রতি ভরসা আর করতে পারছেন না তাজরুল মির্জা। নিজের ছেলেটা এত বড় হলো, তাগড়া যুবক, সে কিন্তু রাজনীতিতে তার কেন যে এত অনীহা কে জানে। মির্জাদের জাতশত্রুদের মধ্যে রয়েছে শেখ ও মির্জা বংশের লোকজন। তার মধ্যে তার ভাই বিয়ে করেছিলেন মির্জা বাড়ির বড় মেয়ে। তারপর থেকে যেন আরও জমে উঠেছে শত্রুতা। এবার যে সব প্রস্তুতি নিয়ে মাঠে নামবে মিয়া আর শেখরা, তা বলার আর অবকাশ রাখে না। কালো রঙের গাড়ি থেকে দলের ছেলেদের ওপর আক্রমণ করা হয়েছে। ধারণা করা যাচ্ছে না কারা এই দুঃসাহস দেখিয়েছে। তাজরুল মির্জার হাতে বেশ আঘাত লেগেছে। আদিত্যের সাথে বাড়ি ফিরলেও সে আঘাত অক্ষত নিয়েই। হসপিটালে যাওয়ার সুযোগ হয়নি, তার পথে বিপদ যেন উৎপেতে রয়েছে। সায়ন্তী বসার ঘরেই এসেছিল পানি নিতে। তাজরুল মির্জাকে এভাবে দেখে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, আঙ্কেলের কি হয়েছে আদিত্য? তাজরুল মির্জা হেসে বলল, এরকম একটু আধটু হয় রে মা। সায়ন্তী দ্রুত ফার্স্ট এড বক্স নিয়ে হাজির হলো। তাজরুল মির্জার হাতে ব্যান্ডেজ করতে লাগলো সে। এরই মধ্যে সবাই উপস্থিত হলো সেখানে। আজিজ মির্জা গর্জে উঠে বলল, কি করে এসব হলো? তাজরুলের সাথে গার্ড ছিল না? ওই মিশ্রানদের তো আমি দেখে নিব। আদিত্য বলে উঠল, দাদা ভাই, তুমি উত্তেজিত হয়েও না তো। শেখরাও তো হতে পারে, এরা খেলা ঘোরাতে সব সময় ঝামেলা পাকায়। ওমায়ের এসব দেখেও না দেখার ভান করে বেরিয়ে যেতে নিলেই আজিজ মির্জা বলে উঠল, উমায়েরার কথা, এবার অন্তত বংশ পরস্পর রক্ষা করো। আমাদের রক্ত মিশে গেছে রাজনীতি,
অহন ব্যবসা সামলাচ্ছে। তুই এবার তোর বাবার সাথে যোগ দে, সাথে আদিত্য তো আছেই। আরুষ ও না হয় দরকার সাহায্য করবে। ওমায়ের মুখের ওপর বলে দিল। এসব ফালতু কাজে আমার কোনো ইন্টারেস্ট নেই, অন্য কাউকে দেখো। ওমায়ের বেরিয়ে গেল। তাজরুল মির্জা রাগে হেসে হেসে বললেন, বৌমা খুঁজে আনবো আমি, যে আমার হয়ে লড়বে, আমার গর্বের কারণ হবে। আর তোর মতো তেদরকে চাপটি শিপটে করে ছাড়বে। বেয়াদবটার জন্য বউ খুঁজে মেয়ে হতে হবে, বাঘিনীর মতো, যার চাহনিতেই শত্রুপক্ষ থরথর করে কাঁপবে। মির্জাবাড়ির যোগ্য বউ যেন সে জেদি তেজি তীব্র সাহসী কোনো রমণী খুঁজেও আতিকা। তোমার ছেলেকে ধরে বেঁধে হলেও বিয়ে করাবো আমি, এটা আমার শেষ কথা। তারা দরজা দিয়ে ভেতরে ঢুকছিল। রাজনীতি করার মতো সাহস করবে কোন পাগল মহিলা? ওমায়ের ভাইকে বিয়ে দেবে মানে? তাহলে তার কি হবে? বউ হবে নরম শান্ত ভদ্র স্বভাবে। মামার আবার এটা কেমন ইচ্ছে? বাড়ির জন্য এমন বউ কে খোঁজে? মামির ব্রেনটা ওয়াশ করার একটা চেষ্টা চালাতে হবে, না হয় যে ওর আজীবনের জন্য ওমায়েরকে পাওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আরুষ বিড়বিড় করে বলল, পোলা যেখানে বউ নিজেই সিলেক্ট করে রেখেছে, তাও আবার নরম পুতুলের মতো মেয়ে, যাকে অন্য একজন মেরে চলে গেলেও কিচ্ছুটি বলে না, সে নাকি হবে আবার বাঘিনী। বাঘের নাম শুনলেই না মেয়েটা আবার ভিমড়ি খায়। ও মায়ের বাপই তো ভিলেনের মতো, ওর প্রেমে বা হাত ঢুকিয়ে দিচ্ছে। আহাতকে খবরটা দিতে হবে। পরিবেশ তখনকার মতো কিছুটা শান্ত হয়েছে। বিকেল নেমেছে ধরায়। বাইরে বাগানে হাঁটছিল মেয়েরা সবাই। আতিকা বেগম সায়ন্তীকে ডেকে বলল, এই চুলে তেল পানি কিছু কি দেস না তুই? আয় এদিকে তেল লাগিয়ে দি। সায়ন্তী না করতে পারল না। মানুষটা তাকে মেয়ের মতোই ভালোবাসতে চায়, তাই সেও তেমন কিছু বলে না। যদি কষ্ট পায় তখন? সায়ন্তী এগিয়ে গেল তার দিকে। আতিকা বেগম হাঁক ছাড়লেন, ঝরি না, নারকেল তেল দিয়ে যা তো বাটিতে করে। মেরিনা বেগম সন্তুষ্ট চোখে তাকালেন আতিকা বেগমের দিকে। মনে মনে ভাবলেন অন্য এক চিন্তা। আতিকা বেগমের মতো শাশুড়ি হলে মেয়েটার দুঃখ অনেকটাই কমবে। ওমায়েরও তো ছেলে হিসেবে মন্দ নয়। কথাটা তার ভাই ভাবির কানে তুললে মন্দ হয় না। আতিকা বেগম সায়ন্তীর ওড়না সরিয়ে এক প্রকার আতকে উঠলেন যেন। তোর চুল তো হাঁটু অব্দি লম্বা ছিল রে অন্তি, কাঁধ পর্যন্ত হলো কি করে? সায়ন্তী অবাক হয়ে বলল। তুমি কি করে জানলে মামুনি? আতিকা বেগম আমতা আমতা করে বলল, আলিশা বলছিল একবার তার বান্ধবীর চুল নাকি অনেক বড়। সায়ন্তী লম্বা শ্বাস টেনে বলল, ওই আসলে মামুনি, লম্বা চুল সামলাতে কষ্ট হচ্ছিল, আর এখন ট্রেন্ডও চলছে ছোট চুলের, তাই কেটে ফেলেছি। আতিকা বেগম করুণ চোখে চুলগুলোর দিকে তাকিয়ে মনে মনে ছেলের কথা ভাবলেন। একবার ছেলেটা সেই 4 বছর আগে এসে বলেছিল, জানো মা, এক পিচ্ছি কেশবপতির প্রেমে পড়েছি আমি। তোমার ছেলে যদি তাকে বিয়ে করতে চাই, তুমি আপত্তি করবে না তো? আতিকা বেগম সায়ন্তীর চুলে তেল লাগিয়ে দিয়ে উঠলেন। মনটাই খারাপ হয়ে গেল তার। কেন যেন বিশ্বাস হচ্ছে না তার মেয়েটার কথা। এত বড় চুল কাটতে মায়া লাগলো না মেয়েটার? পাশে দাঁড়িয়ে থাকা আরও দুজোড়া চোখ বেশি বিস্মিত হলো এতে। আলিশা নিজের চোখে বিশ্বাস করতে পারল না। কয়েকদিন আগেও তো চুলগুলো বড় ছিল। যে মেয়ে খেলা ছাড়তে রাজি হয়েছিল, তবুও চুল কাটতে নারাজ, সে কিনা সামলাতে পারে না বলে কেটে ফেললো হঠাৎ। ওমায়ের রাগে কাঁপছে। ফ্রেন্ড, চুল কেটে ফেলা সাহস বেড়েছে এত মেয়েটার। মনটা তো চায় থাপ্পড় মেরে মেরে গাল লাল করে দিতে। একবার শুধু সুযোগটা সব বাদরামি ছুটিয়ে ছাড়বে সে। আদিত্য হন্তদন্ত হয়ে আসলো সায়ন্তীর ঘরে। রাত তখন 9টার উপরে বাজে। মিঠি, মেহনাজ, আলিশা, সুপ্রভাও আছে সেখানে। আদিত্য তড়িঘড়ি করে বলল, একটা বড় ধামাকা নিউজ পেয়েছি, ভাঙারি দলের সদস্যরা। আলিশা নাক কান খাড়া করে বসে বলল, তাড়াতাড়ি বলে ফেল ভাই, আমার তো আর তর্স হচ্ছে না। আরুষ ভাই তো কাম ঘটিয়ে ফেলছে। মিঠি নড়ে চড়ে বসে বলল। ছাগলটা আবার কি আকাম সেরেছে? আদিত্য আয়েশি ভঙ্গিতে বসে বলল, জেফার নামক এক রমণীকে মন দিয়েছে, আবার নাকি প্রপোজও দিয়েছে। এবার সেই মেয়ে রাজি হলেই সোজা বিয়ের পিড়িতে। খবরটা নিজ কানে শুনেছি। কতদিন পর আবার একটা বিয়ে খাবো। আলিশার মুখটা ফাঁকা বেলুনের মতন চুপসে গেল। সায়ন্তী আলিশার চোখাচোখি হলো।
সায়ন্তী ওকে ইশারা করলো স্বাভাবিক থাকার জন্য। সুপ্রভা আর মেহনাজ জোরে জোরে কেসে উঠল। মেহনাজ বলে উঠল, দেবজি ডুবে ডুবে জল খাচ্ছে আর আমাদের বললো না পর্যন্ত। টিট দেওয়ার ভয়ে বুঝলে আদিত্য, চেপে ধরতে হবে শেফ সাহেবকে। কোথায় পালায় এবার আমরাও দেখব। মিঠি বলে উঠল, একদম সকালে বেটাকে আচ্ছা মতো টাইট দিতে হবে। সায়ন্তীর মোবাইলটা বেজে উঠল। তখনই সায়ন্তী দেখলো আননোন নাম্বার। কল রিসিভ করে যথেষ্ট শান্ত কণ্ঠে বলল, কে বলেছেন? আমি হৃদয় বলছি, অন্তি তোমার ক্লাসমেট। কোনো দরকার? কলেজে আসছো না যে? আমার ইচ্ছে। একটা কথা বলার ছিল অন্তি। সায়ন্তী বিরক্তিমাখা কণ্ঠে বলল, কি কথা? আই লাভ ইউ অন্তি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমি তোমার নাম্বারটা বহু কষ্টে জোগাড় করে কল করেছি। কলেজে বলতে চেয়েও পারিনি। তোমাকে না দেখে আমার তো দিনই ভালো কাটছে না। সায়ন্তী আলিশার দিকে তাকিয়ে তিরিক্ষি মেজাজে কঠিন কণ্ঠে জিজ্ঞেস করলো, এই ছাগলের 3 নাম্বার বাচ্চাটা আমার মোবাইল নাম্বার কই পাইলো? হৃদয় ফোনের ওফাস থেকে বলে উঠল, তুমি আমাকে এভাবে বলতে পারো না। সায়ন্তী রেগে মেগে আগুন। আইবাল চুপ কর তো। তোরে কি এখন আমি মাথায় তুলে নাচবো? শালা গাঞ্জাখোর, বাবাখোরের চালা পাই। আলিশা তড়িঘড়ি করে বলল, দোস্ত কন্ট্রোল, এটা বাসা। সায়ন্তী চোখ বন্ধ করে শ্বাস ছেড়ে বলল, হৃদয় তোর কপাল বহুত ভালো রে। যদি আমার সামনে এসে এসব কথা বলতি, তোগো থাপড়াইয়া ইয়া কান চাপা ধইরা ফেলতাম। ভালোবাসা মারাও তুমি? সত্যিকারে ভালোবাসা তুই ভাঙ্গির পাশের বিসর্জন দে। ফার্দার যদি আমাকে কল করার মতো দুঃসাহস দেখিয়েছিস তো তোর বাসায় এসে ভালোবাসা ব্লেন্ড করে তোরে দান করে যাব। আলিশা মোবাইল টেনে নিয়ে কল কাটল। আদিত্য মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। বাকিরা অবাক নয়নে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। সায়ন্তী বুঝলো ভুল জায়গায় ভুল আচরণ করে বসেছে। নিজের প্রতি বিরক্ত হলো অনেকটা। আরও শেষেছিল সবার সাথে কথা বলতে। দরজায় দাঁড়িয়ে সায়ন্তীর কথা শুনতে দৌড় লাগালো ওমাইরের ঘরে। এমন একটা খবর ছড়িয়ে দিতে হবে না ভাই যে তার বাংলা ভাষণের সহিত রিজেক্ট হবে, পরবর্তীতে সে সম্পর্কে তো একটু ধারণা এখনই দিতে হয়। আলিশা বলে উঠল, এভাবে তাকিয়ে আছো কেন সবাই? তেমন কিছু তো বলিনি। যদি এখন অন্তি আগের মধ্যে থাকতো না, ওই ছেলের মোবাইলের ওপরে বসেই কাপড়ে চোপড়ে হয়ে যেত নিশ্চিত। আদিত্য অবাকের রেস্ট টেনে বলল, সায়ন্তী বোন, তোর এই জিনে টিনে ভর করে নাই তো আবার? তুই কি সত্যি এইসব বলেছিস? আলিশা নাক ছিটকে বলল, ও ওরকমই। তোদের বাড়ি আসার পর মেয়েটা ভালো হয়ে গেছে বুঝলি। নয়তো মাঠে এর ব্যাট চলে, মাঠের বাহিরে কলেজে বাড়িতে সব জায়গায় মুখ সাথে হাতে চলে পুরো দমে। মিঠি চোখের পলক ফেলে বলল, আমাকে কেউ ধর। মেহনাজ বলল, আমি তো ভাবলাম অন্তি চুপচাপ থাকে সব সময়, এত গরমও হয়, আগে জানতাম না তো। সুপ্রভা বলল, বাট চলে মানে বুঝলাম না। আলিশা খুশি হয়ে বলল, তোমরা জানো না শান্তি ক্রিকেটও খেলে, প্রায় বিভিন্ন টিমের সাথে খেলে ও জাতীয় দলের জন্য সিলেকশন চলছে এখন। শখ করেই খেলে অন্তি, তবে আন্টি চাইতো ও যেন প্রফেশনালি ক্রিকেটার হয়। আমি নিশ্চিত ও সিলেক্ট হয়ে যাবে। মিঠি, মেহনাজ, আদিত্য অবাক হয়ে বলে উঠল, ক্রিকেট? সুপ্রভা বলল, আমার কেমন মাথা ঘুরছে ভাই। তুই সহজ সরল ছিলি, ওই রকমই থাকতি। ওরকম তো ভালো ছিল। সায়ন্তী চুপচাপ শুনে যাচ্ছে সবই। আলিশা আবার বলল, ও তো ভালোই সহজ সরল, শুধু ছেলেদের সহ্য করতে পারে না, রেগে গেলে একটু অমন করে আর কি। সায়ন্তী চোখ মুখ পাকিয়ে আলিশার মুখ বন্ধ করতে সফল হয়েছে। মেয়েটা বলা শুরু করলে গড়গড় করে সব উগরে দিয়ে শান্ত হয়। এটা নিয়ে আর পারা যায় না। আহানের ডাক পড়ল তখনই বাইরে থেকে, মো একটু শুনে যাও তো, আমার একটা ফাইল খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দিয়ে যাও। সুপ্রভা, মিঠি, আলিশা মিলে মিটিমিটি হেসে মেহনাজকে লজ্জায় ফেলতে ব্যস্ত হলো। এতটুকুতে মেয়েটা কত লজ্জা পায়। শুধু নিশ্চুপ সায়ন্তী। তার কেন যেন মনে হয় ভাইয়া বাবির মধ্যে কিছু ঠিক নেই, কিছু তো একটা আছে যা এরা লুকাচ্ছে। একদিন তো দেখলো ও নিচে সিঙ্গেল ম্যাট্রেসটার উপর ঘুমাচ্ছে মেহনাজ, খাটে হয়তো আহান। নিজের ভাবনার বরাবরই বিরক্তি সায়ন্তী। বেশি ভাবে হয়তো সে। সবসময় মনে ফালতু সব সন্দেহ এসে জড়ো হয়। মেহনাজ ঘরে গিয়ে বসলো খাটে। আহান ঠাস করে দরজা লাগিয়ে এসে কিছু বলতে যাবে তখনই মোবাইলটা বেজে উঠল। মানে কাজের সময় যত সব ঝামেলা এসে হাজির হয়। ফোন কানে তুলল চরম বিরক্তিতে। বলো নিপা।
অপর পাশের ব্যক্তির কথা তো শোনা গেল না, তবে মেহনাজ মনে মনে রাগে ফাটল। মেয়েলির চক্কর তো আছে বেটা বদ। অফিসিয়াল আলাপ আলোচনা আমি বাড়ি বসে করি না নিপা। তোকে চাকরিতে নিয়োগ করার সময় সব জানিয়েছি। আর ব্যক্তিগত প্রশ্ন আমার পছন্দ না। অফিসে নতুন জয়েন করেছিস, নিয়মিত কাজগুলো জেনে নিস। আমি সিঙ্গেল আছি নাকি বিবাহিত। আহান তাকালো মেহনাজের দিকে। আরুষের থেকে বুদ্ধি নিয়ে এসেছে সে। মেয়েরা নাকি জেলাস হয় বেশি। একটু জ্বালানো যাক, নিশ্চিন্ত রেগে কিছু না কিছু বলে দেবে, তখন বোঝা যাবে আদৌ এই মেয়ের মনে কিছু আছে কিনা। আহান ঠোঁটে হাসি ঝুলিয়ে বারান্দায় চলে গেল। মেহনাজকে শুনিয়ে শুনিয়ে বলল, কফি ডেটে চল নিপা, কতদিন পর আমাদের দেখা, সেখানেই না হয় সব বলবো। মেহনাজ ঘরে দাঁড়িয়ে শুনল সব। কফি ডেটে না গিয়ে নীল বিষ খাওয়ার ডেটে গেলেও তো পারে নাকি? এতগুলো দিন অবহেলা করলো, এখন এসে আবার অন্য মেয়ে নিয়ে ডেটে যাওয়া বের করছি। আহান মোবাইলের দিকে তাকিয়ে হাসল। কল তো কেটেছে সেই কখন। এতক্ষণ যা যা হলো সব তো নাটক। মেহনাজ রেগে মেগে বেরিয়ে গেল ঘর থেকে। গিয়ে ঢুকলো আবার সায়ন্তীর ঘরে। তখন উপস্থিত আলিশা, আদিত্য, সায়ন্তী। বড় দুই বোন নেই দেখে স্বস্তি পেল মেহনাজ। কাঁদো কাঁদো ফেস নিয়ে বিরস মুখে বলল, দেবর ও ননদগণ, আপনাদের সাহায্য প্রার্থী। আপনাদের ভাবিকে যদি একটু হেল্প করতেন। আদিত্য চোখ বড় বড় করে তাকালো। সায়ন্তী বলল, ভাইয়া আর তোমার মাঝে কিছু ঠিক নেই তাই না ভাবি? মেহনাজ থতমত খেয়ে গেল কিছুটা। ভাবল আর লুকিয়ে লাভ নেই, এরা তিনজন কথার পাঁচকান করার লোক না। মেহনাজ বিয়ের শুরু থেকে অবধি সব কাহিনী ওদের বলে দিল। আলিশা তো মুখে হাত দিয়ে বলে উঠল, ইয়া মাবুদ, ভাইয়ার মনে মনে এই ছিল। আদিত্য বলে উঠল, আমি তো ভাইয়াকে দেখে ভাবলাম বিয়ে করলে সবাই অসুখী হয় না, মানে বউয়ের হাতে মার খায় না আর কি। সেই সব ভেবেই তো অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাইছিলাম মনে মনে। সায়ন্তী বলে উঠল, নো টেনশন ভাবি, আমরা ভাঙাচোরার টিম, তোমার সাথে আছি। ভাইয়ার ওই প্রেমিকার পিন্ডি চটকে দিব এক্কেবারে। ওদের ডেট করা বের করছে, আমরাও যাব। গিয়ে দেখি কোন ঝাঁকানাকা মর্জিনা আসে আমাদের ভাইকে হাত করতে। শুধু তোমাকে একটু অভিনয় করতে হবে, সহজ সরল না হয়ে একটু বেশি কঠিন হতে হবে ভাইয়ার প্রতি। দেখবে পরে সুরসুর করে সোজা পথে চলে আসবে, আর সারাদিন শুধু মোমো করে চিল্লাবে। আদিত্য বলে উঠল, প্রেম সম্পর্কে তোমার ধারণা তো দেখি বিশাল। কয়টা প্রেম করেছিস বোন? আলিশা বলে উঠল, ওসব গুন্ডামি করে কুলবায় না, আবার করবে প্রেম। ভাঙাতে এক্সপার্ট বলতে পারিস। ভাবি তুমি চিন্তাই করবে না, যাও রুমে গিয়ে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমো। কী যেন নাম বললে? নিপা। ওই নিপা সিরাপকে তো তুলে ধরে পচা ডোবাই ফেলবো। আদিত্য বলল, ভাইয়া এত বড় অবিচারটা করতে পারলে ভাবি তুমি যাও, তোমার দেবর তোমার পাশে আছে। দরকার পড়লে দলের সব ছেলেকে ডেকে এনে ওই মেয়েকে গুম করে দিব। সায়ন্তী বলে উঠল, ভাইয়াকে প্রেম ভালোবাসার অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে, আর সেটা তুমিই পারবে ভাবি। মেহনাজ মুখ ছোট করে বলল, আমার এত সাহস নেই। তোমার ভাই একটা বেরসিক পানসে মানুষ। আলিশা বলে উঠল, পারবে না মানে? তাহলে সতীনকে বারণ কী করে করবে সে চিন্তা করো। মেহনাজ তড়িঘড়ি করে বলল, এই না না, পারবো। তোমরা যা বলবে তাই করব। তবুও সতীন তটিন নিয়ে সংসার করতে পারবো না বাবা। সায়ন্তী, আদিত্য, আলিশা, মেহনাজ মিলে মাথা এক জায়গায় এনে প্ল্যান করে ফেলল। ওদের ফুসুর ফাসুর করার মাঝেই দরজায় ওমায়ের ভারিক্কি কণ্ঠ শোনা গেল। ব্লেসের দল, কি আকাম ঘটানোর পায়তারা করছিস? মেহনাজ ফিচেল হেসে বলল, ভাইয়া আপনি কোনো দরকার? ওমায়ের বলল, সায়ন্তী তোমার মোবাইলটা দাও তো। সায়ন্তী ভ্রুকুচকে বলল, কেন? তোমার বাবা বলল দিতে, একজনের নাম্বার নেওয়ার ছিল। সায়ন্তীর রাগ চাপলো মাথায়। আজাইরা এই লোকটা ওর পেছনে কেন পড়েছে? কাটখাট কণ্ঠে বলল, দিব না। ওমায়ের রেগে মেগে ভেতরে ঢুকে কেড়ে নিল মোবাইলটা। পাসওয়ার্ড বলো। সায়ন্তীর রাগে নাকের ডগা অবধি কাঁপছে। সবার সামনে কিছু বলতেও পারছে না। চিবিয়ে চিবিয়ে বলল, 2401। ওমায়ের নিজের কাজ শেষ করে মোবাইল হাতে ধরিয়ে দিয়ে হনহনিয়ে বেরিয়ে গেল।
মেহনাজ বলল, আমিও চাই, বাকি সব খবর মেসেঞ্জারে দিয়ে দেব। আদিত্য বলে উঠল, কাজ বেড়ে গেল রে, এবার তো 2টা মুরগিকে সরাতে হবে। তো তার বাচ্চাকেও অ্যাড করে নে আলিশা, মহিলার মাথায় গোবর সার আছে, বুদ্ধি দিতে পারবে। আলিশা বিরক্ত হয়ে বলল, যা তো, ভাল লাগে না কিছু। তোর ভাই যে এমন কাম করবো আমি ভাবতেও পারি নাই। হ্যাঁ, সায়ন্তী আর আদিত্য আলিশাকে সান্ত্বনা দিতে লাগলো। তারা জেফার টেফারকে ওপরে টপকে দিবে, আরুষ ভাইয়া শুধু আলিশারই হবে। যা তো, ভাল লাগে না কিছু। তোর ভাই যে এমন কাম করবো আমি ভাবতেও পারি নাই। হ্যাঁ। মধ্যরাত রেল স্টেশনে মানুষজনের আনাগোনা খুবই নগণ্য। আশেপাশে তীব্র অন্ধকার, মাঝে মধ্যে সাইরেন শোনা যাচ্ছে। দূরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করা কোনো বাস বা প্রাইভেট কারের 2-1বার ভেসে আসছে পুলিশ কিংবা অ্যাম্বুলেন্সের গায়ে কাটা দেওয়ার মতো হর্ন। কি হচ্ছে এখানে মধ্যরাতে? পাতার খচখচে শব্দ মুখরিত হচ্ছে চারপাশ। গা ছমছমে পরিবেশ। শান্ত গা হিম করা কণ্ঠস্বরটা শোনা গেল তখনই। এনকাউন্টার করে দিই। রিক্সই জানা ব্যাপারটা, ওকে হাতে নাতে ধরলে খুনের মোটিভটা অন্তত জানা যেত। ও বেঁচে গেলে আমরা খাঁচে পোষমানা পাখির প্রাণ সংশয় দেখা দেবে আবার। আমিও তো রিস্ক নিতে চাই না। এরকম 2-1টা কিড দুনিয়ায় না থাকলে কিচ্ছু যায় আসে না। অর্ডার করছি শুট হিম। কর্কশ কণ্ঠস্বরটা মিলিয়ে যাওয়ার পূর্ব মুহূর্তেই গুলি ছোড়ার তীব্র আওয়াজ ভেসে আসলো। দুজন অফিসার ব্যতিব্যস্ত নয়নে সেদিকে ফিরলেন। গাছের আড়ালে তখনই গাড়ির হেডলাইটে আলোকিত হলো একটা নারী অবয়ব। আলো আধারির এই খেলায় মুখ দেখা বড় দায়, কিন্তু কে এসে এভাবে বাঘের মুখ থেকে শিকার ছিনিয়ে নেওয়ার সাহস রাখে? এগিয়ে গেল ছদ্মবেশী সেই 2 অফিসার। ততক্ষণে ভেসে উঠল সেই নারী অবয়বের ক্রোধে জ্বলে ওঠা আখিজোড়া। প্রতিশোধের আগুনে যেন সব কিছু ভস্ম করে দেওয়ার পায়তারা করছে সে। তার নাগাল পাওয়া কি এতই সোজা? মনে হয় আটঘাট বেঁধে এসেছে এই পাক্কা খিলাড়ি। মুহূর্তেই চোখের আড়াল হয়ে গেল সে। তরুণ অফিসার রাগে হেসে উঠে গাছে থাপা বসলেন। হার মানতে শেখেনি সে। কে এই নারী? পরপর 2 বা 2জন অপরাধীর এনকাউন্টার করার সিদ্ধান্তে যখনই উপনীত হয়েছে, তারা তখনই সন্তর্পণে কে এসে সেই কাজটা করে চলে যাচ্ছে। কার এত বড় বুকের পাঠা? একটা মেয়ে মানুষ মাঝরাতে ভয় করছে না তার? কে এই অগ্নিনয়নী? অফিসারের তেজির কণ্ঠস্বর। লাশ পোস্টমর্টমের ব্যবস্থা কর। গোপনে আমি জানতে চাই কোন পিস্তল থেকে গুলি করা হয়েছে। মাটি খুঁড়ে হলেও বের করে আনবো ওই মেয়েকে। আমার খেলায় আমাকেই মাত দেওয়ার মতন কার জন্ম হয়েছে পৃথিবীতে আমিও দেখতে চাই। সায়ন্তীকে এত রাতে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকতে দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল আলিশা। সন্ধিয়ান কণ্ঠে জিজ্ঞেস করে উঠল, কোথায় ছিলি তুই? জামার ওপর কি ওগুলো? রক্ত? ভয় পেয়ে ভীত কণ্ঠে মৃদু চেঁচিয়ে উঠল আলিশা। সায়ন্তী চুপচাপ রইল কিছুক্ষণ, তারপর ধীরে সুস্থে বলল, ভয় পাচ্ছিস কেন? ছাদে গিয়েছিলাম, ঘুম আসছিল না, তাই। টবে উষ্টাকে পড়েছি, টব ভেঙে যা তা অবস্থা। তারই এক অংশ লেগে কেটেছে পেটের এক অংশ। আলিশা রাগ দেখিয়ে বলল, বাল করো তুমি? রাতের বেলা দেবদাস হইতে গেছিলা ছাদে? তোর বাপের 2 নম্বর বউয়ের এত বড় স্পর্ধা হয় কি করে তোর গায়ে হাত তোলার? আর তুই সত্যি সত্যি এতটা বদলে গেছিস শান্তি? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আগের উন্তি এখন নিজেই জুলুমের শিকার। ঠিক মারতে পারছি না আমি। তোকে চর মারলো আর তুই কিনা সহজ সরল ভুক্তভোগী নারীর মতো চুপ করে গেলি। মহিলাকে গ্রিন ফ্ল্যাগ ধরিয়ে দিয়ে আসলি যাতে আরও এইসব করার সুযোগ পায়। আন্টিকে নিয়ে এত কথা বললো, কিচ্ছু বললি না? লাইক সিরিয়াসলি? আমি তোকে চিনতে পারছি না। কে তুই? আমার চেনা অন্তি তো এমন নয়। অন্তি বিস্ত্রি গালি ছুড়ল একটা কণ্ঠে, তখন ও তীব্র রাগ তার। ওই কুত্তার বাচ্চার জিপ টেনে যদি আমি না ছিঁড়ি, আমি আমার মায়ের পেট থেকে জন্মাইনি। ওর মতো 2 টাকার রুবিনা বালছালকে উন্তি ভয় পাই না। সময় হোক ডানা ছেটে পঙ্গু বানিয়ে বিছায়ও না, সোজা জ্যান্ত কবর দিব। অন্তি ভালো মেয়ে না আলিশা, তোর থেকে ভালো আর কে জানে তাকে। অন্তি নিজেই ব্লেড ফ্ল্যাগ, অন্যকে গ্রিন সিগন্যাল দেবে? হাস্যকর। রাজনীতি করতে চাইছে তো আমার সাথে? আসুক মাঠে, দেখা হবে। খেলা হবে শুধুই রক্তের খেলা, নিকৃষ্ট জঘন্যতম ছলনা খেলা। আমিও খেলবো, খেলতে তো হবেই। সায়ন্তী ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে বিড়বিড় করল, যতই হোক মির্জা বংশের রক্ত বলে কথা। সে তাচ্ছিল্যের সুর টেনে আবার বলল,
ইজড়ে পাকা মেয়ে, থুড়ি বাল পাকনা মেয়ে মানুষ। পাকে ধরিয়া চুমু খেতে ইচ্ছে করছে আমার। কি সত্যি কথাটাই না তিনি বলেছিলেন আমায়, বালের সমাজ কাউকে বিশ্বাস নেই, কাউকে না। নিজের বাপ এমন নিমুখ হারাম হলে অন্য মানুষটি আমার বলেও বিশ্বাস করে না। মনে আজ বড়ই শান্তি শান্তি লাগছে, বড়ই। বোঝ কমলো একটা, বুঝলি আশা? ভালোবাসার মতো পাপ করতে নেই দুনিয়ার বুকে। এসবই শুধু ছলনা আর ছলনা। আলিশার কথা শেষ হয়নি এখনো। সে এগিয়ে এসে সায়ন্তীর ওড়না টেনে সরিয়ে চুলে হাত দিয়ে বলল, চুলের কি করেছিস এবার বল? তুই কেটে ফেলেছিস? এরকম জঘন্য মিথ্যা কথা আমি মরে গেলেও বিশ্বাস করবো না। সায়ন্তী রেগে বলল, কি শুনতে চাস তুই? সত্যি সহ্য করতে পারবি তুই শুনলে? আলিশা নাজুক মনের, বরাবরই ইমোশনাল মেয়েটা। কিছু না হলেই হাত পা ছেড়ে দিয়ে কাঁদতে বসে। ওই মহিলার বর্বরতার কাহিনী শুনলে মেয়েটা কষ্ট পাবে, তাই সায়ন্তী বলতে চায় না ওসব। আলিশা নাছোড়বান্দা, সে শুনেই ছাড়বে। সায়ন্তী হাল ছেড়ে দিয়ে বিছানায় বসলো। আলিশাকে টেনে পাশে বসিয়ে বলল, যদি বলি তোর আন্টি মানে রুবিনা বেগম হিংসে করে রাগে আমার এত যত্নে করা সাধের চুলগুলোতে আগুন দিয়েছে, আমাকে আগুন লাগিয়ে প্রায় মারতে চেয়েছিল রাগের বশে, তুই বিশ্বাস করবি? আলিশা ছিটকে দূরে সরে গেল। আতঙ্কে কাপা কণ্ঠে বলল, কি বলছিস এসব? আন্টি এতটা নিচে নেমে গেছে? সায়ন্তী তপ্ত শ্বাস ছেড়ে বলল, ওই দিন কোনো রকম বাকি চুলগুলো বাঁচিয়েছি, আগাতে আগুনের তাত লাগাই নিচের দিকে সব চুলই নষ্ট হয়ে যায়, বাধ্য হয়ে কেটেছি। আর কিছু জিজ্ঞেস করিস না, এখন আমি ঘুমোবো। আলিশা অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল সায়ন্তীর দিকে। কি করে একটা মানুষ এতটা নির্দয় হতে পারে? যদি সায়ন্তীর কিছু হয়ে যেত? কষ্টের হৃদয়টা ভঙ্গুর হয়ে আসলো তার। বন্ধু তো, বন্ধুর কষ্ট অন্য বন্ধু বুঝতে পারবে না, এ কি করে হয়? ছাদে ভাঙা টপটা দেখে লম্বা শ্বাস টানল অন্ধকারে দাঁড়িয়ে থাকা ব্যক্তি। সে কিনা কী সব ভাবছিল। সায়ন্তী রাগী হতে পারে, সাহসীও বটে, তা তো নিজের গণ্ডির ভেতরে। মেয়েটার অত সাহস হবে না। কি ভুলভাল চিন্তায় সে করছিল, কিন্তু মেয়েটার বলা পরবর্তী কাহিনী শুনে ওর মাথায় এখনও রাগের দাপটে দপদপ করে অগ্নিশিখা জ্বলছে। জ্বলে উঠেছে হেডলাইটের আলো। কালো মার্সিডিজটার সাথে হেলান দিয়ে দাঁড়ানো এক শ্যামবর্ণের পুরুষ। ঠোঁটের কোণে অদ্ভুত হাসি, কালো শার্টের হাতা গুটিয়ে রেখেছে, চুলগুলো এলোমেলো। বুকে দু হাত গুজে দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি পেয়ে গেছি সোনালু। তোমাকে তো খুঁজছিলাম ধ্বংস করে দিতে, সেই তোমাকেই আমার হৃদয়ে গ্রহণ করে বসলো। কি অদ্ভুত বিষয়টা মেয়ে, তোমাকে বরবাদ করতে চাইলাম, সেই তুমিই কিনা আমার বরবাদির কারণ হয়ে বসলে। সোনালু ফুলের সোনার অঙ্গ সাজিবে শুধু আমার রঙে, তোমাকে তো আমার চাই চাই সোনাই। মির্জারা যদি মির্জা বংশের সম্মানকে কেড়ে নিতে পারে, তাদের ঘরের সম্মানকে রাস্তায় তাড়িয়ে দিতে পারে, তবে আমিও পারবো তাদের বাড়ির সম্মানকে নিজের সম্মান হিসাবে জায়গা দিতে। তাদের থেকে সারা জীবনের জন্য তোমাকে কেড়ে নিয়ে নিজের খাঁচায় বন্দি করে রেখে দিতে। এতে কি তাদের শাস্তি পূর্ণ হবে না? এক ঢিলে দুই পাখি শিকার করাটা মোটেও সহজ নয়। তুমি প্রস্তুত হও সোনা।